রাজ্যে 26-এ নির্বাচন সামনেই, কারণ কেন আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে বলে গেছেন 15ই এপ্রিলের মধ্যে বিজেপি সরকার গঠিত হবে। অপরদিকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তার ডিজিটাল যোদ্ধাদেরকে আর 110 দিনের মতো তোমাদের কাজ আছে, যদি গুছিয়ে করতে পারো তাহলে নির্বাচনে আমরা 250টা সিট পাবো। কিন্তু এই যে 26-এ নির্বাচন, সেটা কোন দিকে? এসআইআর দিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, তৃণমূল, না এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আসছে লক্ষ্মী ভান্ডার আরো বেশি করে বাড়িয়ে টাকা দিয়ে এইবারে নির্বাচন যেটা হবে, না দেখা যাচ্ছে এসআইআর দিয়ে নির্বাচন যেটা হবে? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? কারণ কেন অনেকেই বলছেন 15ই এপ্রিলের মধ্যে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে সরকার গঠন হয়ে যাবে, বিজেপির সরকার তিনি দাবি করেছেন। তার মানে স্যার এই 2-3 মাসের খেলা মাঝখানে তাহলে কি দিয়ে খেলা হবে? এসআইআর দিয়ে খেলা হবে, না আহ লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে খেলা হবে? যেটা বিহারের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি 10,000 টাকা করে এককালীন দিয়ে দেওয়া হলো মহিলাদেরকে। কারা বাজিমাত করবে শেষ পর্যন্ত? দেখো, 1লা ফেব্রুয়ারিতে জাতীয় বাজেট আছে, দিল্লির বাজেট 1লা ফেব্রুয়ারি, তারপরেই রাজ্যের বাজেট হবে। এই রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মমতা বাড়াবেই। উনি দিয়ে দিতে না পারেন, উনি রাস্তাঘাট করতে না পারেন, কর্মসংস্থান করতে না পারেন, কিন্তু আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের আগে যে ভোট অন অ্যাকাউন্ট করবেন, মানে ভোট অন বাজেট যেটা হবে, তাতে অবশ্যই তিনি লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বাড়াবেন। হয়তো 2,000 টাকা আর 2,500 টাকা এরকম কিছু একটা নিশ্চয়ই করবেন। এবং এটা নির্বাচনের আগে আহ, এই প্রচারটা তিনি ব্যাপকভাবে করবেন, যে যাতে করে অতিরিক্ত মহিলা ভোট পান। দেখো, গত দুটো নির্বাচন যদি দেখি, 2021 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে প্রায় 3.5% অতিরিক্ত মহিলাদের ভোট পেয়েছিল, এবং 2024 সালেও 3% বেশি মহিলারা ভোট দিয়েছিলেন। ফলে লক্ষ্মীর ভান্ডারে একটা ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তুমি জানো, বিহারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু কার্যত বলা যায় নির্বাচনের আগে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা, এবং সেটা দেওয়া হয়েছিল, এমনকি ভোট চলাকালীন দেওয়া হয়েছিল। ভোট যখন মানে অ্যানাউন্স করা হয়, ভোটের দিনক্ষণ তার কয়েকদিন আগে এই প্রকল্প ঘোষণা করেন নীতিশ কুমার, মহিলার রোজগার যোজনার নাম করে। এবং তারপরে মানে যখন ভোট প্রচার চলছে, তখন বাড়ি বাড়িতে গিয়ে টাকা দেওয়া হচ্ছিল। ইলেকশন কমিশনের কাছে অবজেকশন করেছিল কংগ্রেস সমেত অনেক দলগুলো, যে ভোট প্রচার চলছে এখন বাড়ি বাড়ি গিয়ে টাকা দিচ্ছে কেন? কিন্তু এই নির্বাচন কমিশন বলেছে যে এটা অনগোয়িং প্রজেক্ট, ভোটের আগেই ঘোষণা হয়েছে, ফলে এই আটকানোর ক্ষমতা আমাদের নেই। ফলে এটা আমাদের দেখার, বিহারে যেভাবে 10,000 টাকা দিয়ে নীতিশ কুমার একতরফা ভাবে জয়ী হয়েছেন, অতিরিক্ত মহিলা ভোট প্রায় 5% মতন পেয়েছিলেন, এই প্রবণতা পশ্চিমবাংলায় কিন্তু প্রবলভাবে থাকবে বলে আমার মনে হয়। মানে ঋণ করে হলেও, 7,50,000 কোটি টাকা ঋণ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতিতে জয়ী হওয়ার জন্য মেয়েদেরকে ভোটের আগে টাকা দেবেন। এবং এখন ইন্টারেস্টিং আমার কাছে যেটা লাগবে, যে নীতিশ কুমার যে চাল চেলেছিলেন, যে ভোটের আগে ঘোষণা করলাম আর ভোট চলাকালীন সেগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলাম, মানে একদিকে টাকা দিচ্ছি আর একদিকে ভোট নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো কৌশল বার করতে পারেন কিনা, যে অতিরিক্ত টাকাটা, অর্থাৎ উনি হয়তো সাধারণের জন্য 1,000 টাকা বাড়াবেন, তফসিলি জাতি উপজাতির জন্য 1,500 টাকা বাড়াবেন। এই অতিরিক্ত টাকাটা যদি উনি রেট্রোস্পেক্টিভ এফেক্টে দেন, উনি যদি বলেন জানুয়ারির 1 তারিখ থেকে হবে, তাহলে অতিরিক্ত যে বকেয়া টাকা, সেটা কি তাহলে ভোটের আগে তার প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে? সরকারের কথা, কিন্তু যদি বিজেপি দিতে চায় তাহলে বিজেপি কি দিতে পারে এই রাজ্যে? কারণ ওখানে তো নীতিশ কুমার ছিলেন। তাহলে বিজেপি যদি দিতে চায় এখন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, তারা কি দিতে পারে? পশ্চিমবাংলায় দেখো, এই ধরনের প্রকল্পগুলো তো রাজ্য সরকারের এখতিয়াধীন বিষয়। ধরো, এখন যদি বিজেপি দিতে চায় তাহলে সারা ভারতবর্ষের কনটেক্সটে ভাবতে হবে। বিজেপি তো কেন্দ্রের সরকার চালাচ্ছে, তাহলে এমন বিজেপি প্রকল্প নিতেই পারে। যেমন ধরো আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতবর্ষের জন্য নিয়েছে, কোনো রাজ্য সরকার মানেনি, যেমন পশ্চিমবাংলা মানেনি, সেটা আলাদা কথা। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানে এটা কেন্দ্র যখন প্রকল্প নেয় তখন সারা ভারতবর্ষের কনটেক্সটে ভাবতে হয়। যেমন ধরো কিষাণ সম্মান যোজনা, এটা কিন্তু সারা ভারতবর্ষে কৃষকরা পায়।
ফলে এই হাতে টাকা কৃষকদেরকে যেমন দেওয়া হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষের মহিলাদের জন্য যদি কোনো প্রকল্প হয়, সেটা সম্ভব নয়। মানে একটা কেন্দ্রীয় সরকারের পক্ষে সারা ভারতবর্ষের 70 কোটি মহিলাদের জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা কার্যত অসম্ভব। ফলে বিজেপি সরাসরি হাতে টাকা দেওয়ার সুযোগ অন্তত এই মুহূর্তে ভোটের আগে নেই। প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি গেম, মমতা গেম ইজ ব্যানার্জি ওভার। ঠিকই বলেছো, শব্দটা তুমি ঠিকই বলেছো, গেম ইজ ওভার ইন দ্যাট সেন্স যে বিহারের যদি নীতিশ কুমার টাকা দিয়ে ভোট কিনে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েই মহিলাদের ভোট কিনবেন। এবং সেই ক্ষেত্রে বিজেপির আপত্তি করার কোনো জায়গা নেই, কারণ বিহারে যখন টাকা ছড়ানো হচ্ছিল তখন কংগ্রেস বলেছিল যে নির্বাচন আচরণবিধি চলাকালীন টাকা কেন মানুষের মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, বন্ধ রাখা হোক। বিজেপি তখন মানেনি। তাহলে আজকে যখন তৃণমূল কংগ্রেস যদি ভোটের প্রচার পর্বে যদি টাকা বাড়ি বাড়ি পৌঁছে দেয়, সেখানে বিজেপির বিরোধিতা করার কোনো জায়গা নেই। ফলে দেখুন, নিয়মটা হলো যে আমি হাতে গরম যে টাকাটা পাবো সেই অনুযায়ী ভোট দিব। মানে আমি তোমার যে হাতে গরম টাকা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে তুমি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছ হয়তো 10,000 টাকার, কিন্তু আমি মমতার থেকে 3,000 টাকা হাতে পাচ্ছি। তাহলে আমি কিন্তু যেটা পাচ্ছি তার প্রতি বেশি আসক্তি হবে। তুমি ক্ষমতায় আসলে দেবে কি দেবে না, কোনো নীতি চেঞ্জ করো কিনা, কোনো ফিল্টার করো কিনা, কোনো শর্ত রাখো কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নগুলো। কিন্তু এই মুহূর্তে আমি যেটা পাচ্ছি সেটা অনেক বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেন এইটাই যদি পেয়ে যাই তাহলেই হবে আমার। এটা একটা দিক। কিন্তু তারপরেও তুমি আমাকে আরেকটা উল্টো দিক থেকে প্রশ্ন করতে পারো যে স্যার, যদি সবটাই যদি টাকা দিয়ে হতো, তাহলে পূর্ব বিহারে এমআইএম কি করে 5টা আসনে জিতলো, মুসলিম এলাকাগুলোতে জিতলো? অথবা তেজস্বী যাদব তো তার নিজের এলাকায় জিতলো, বা কিছু বিরোধী এমএলএ তো জিতলো, তাহলে তারা কিভাবে জিতলো? সব ওখানেও তো টাকা দেওয়া হয়েছিল। ঠিক এই পশ্চিমবাংলাতেও লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরেও দেওয়ার প্রতিশ্রুতি গতবার দিয়ে 77 দেওয়া সত্ত্বেও 77 জন এমএলএ বার করতে পেরেছিল, বা লোকসভায় 12 জন এমপি বার করতে পেরেছে বিজেপি। বা শুভেন্দু অধিকারী জায়গা দিয়েই ভাবো, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে 2টো লোকসভা হয়েছে, পূর্ব মেদিনীপুরে কি লক্ষ্মীর ভান্ডার দেয়নি? বা 16টা, পূর্ব মেদিনীপুর 16টা বিধানসভার মধ্যে 16টাই জিতেছে বিজেপি, এখানে কি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি? পাঁশকুড়া পূর্বর মতন জায়গায় যেখানে প্রায় 33-34% মুসলিমরা আছে, তারাও তো ভোট দিয়েছে। তাহলে বুঝতে হবে তোমাকে যে তোমাকে আরো অনেক ফ্যাক্টর কাজ করে, এটা একটা সোল ফ্যাক্টর, কিন্তু এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তারপরেও আরো কিছু ফ্যাক্টর কাজ করে। সেখানে অবশ্যই সংগঠন, বারবার আমরা বলি, ভালো প্রার্থীর কথা আমরা বলি, এবং নির্ভেজাল ভোট হচ্ছে কিনা, অর্থাৎ ভোটের দিন ভোট লুট হচ্ছে, যেটা অধিকাংশ সময় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে পেশি শক্তি প্রয়োগ করে রাজ্য প্রশাসনকে ব্যবহার করে ভোট বিকেল 4টের পরে ভোট করিয়ে নেয়। ফলে তৃণমূল কংগ্রেস ভোট যে দুর্বৃত্তায়ন রাজনীতিতে করেছে, তার ফলে ভোটটা কি আদতেও শান্তিপূর্ণ হবে, নিরপেক্ষভাবে হবে, স্বচ্ছভাবে হবে? কেন্দ্রের সরকার কি নিশ্চিত করতে পারবে নিরাপত্তা? ইলেকশন কমিশন কি সত্যি কম্প্রোমাইজ করবে, নাকি ভালোভাবে নির্বাচন করবে? এটা একটা ফ্যাক্টর। আরেকটা হলো তুমি যেটা দিয়ে বললে যে এসআইআর। এবার দেখো, এই প্রশ্নটা তুমি সঠিকভাবেই রেখেছো, এসআইআর না লক্ষ্মীর ভান্ডার, কোন পথে নির্বাচনটা হবে? এসআইআর কিন্তু যেমন লক্ষ্মীর ভান্ডার একটা গুরুত্বপূর্ণ উপাদান, আমি এতক্ষণ বিশ্লেষণ করলাম, ঠিক তেমনি ভাবে এসআইআরও কিন্তু আমি মনে করি 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম নির্ধারক হিসাবে কাজ করবে। দেখো, এসআইআর কে সামনে রেখে দুটো জিনিস হচ্ছে, বিজেপি অঙ্ক কষছে প্রতিনিয়ত যে ভাই কত নাম বাদ গেল। যত নাম বাদ যাবে, বিজেপির অঙ্কটা হলো এই যে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য আছে 50 লাখের মতন। তাহলে যদি 50 লাখের অনেক বেশি উপরে বাদ যায়, হ্যাঁ, তাহলে যদি বাদ যায়, তাহলে মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটার, 2 বা 3 নাম রাখা ভোটার, এগুলো বাদ গেলে তৃণমূল ছাপ্পা ভোট দিতে পারবে না, ফলে আমরা ভোটে জয়ী হব। তাহলে ভোটে কত বাদ গেল সেটা শুভেন্দু অধিকারীদের কাছে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক উল্টো, যে ভোট যে কোনো মূল্যে ভোটারদেরকে রাখতে হবে, মৃত ভোটারদের রাখতে হবে,
অবৈধ ভোটারদের রাখতে হবে, বাংলাদেশ থেকে আগত ভোটারদেরকে যে কোনো মূল্যে রাখতে হবে, এবং তাতে যদি কিছু নাম বাদ যায়, সেই বাদ দেওয়াকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যে প্রচারটা করছে, সেই প্রচারের কিন্তু জবাব আমরা বিরোধী শিবির থেকে না বিজেপি না সিপিএম দিতে পারছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পরিষ্কার করে বলতে পারছে না যে এই যে অরাজক অবস্থা তৈরি হয়েছে, এটা তো ঠিক। ইলেকশন কমিশন যে শুনানি পর্ব এখন চলছে, তাতে নানা ধরনের হয়রানি আমরা দেখতে পাচ্ছি, নাম বাদ যাওয়ার ঘটনা ঘটছে, কিন্তু এটা এন্টারটাই তো রাজ্য প্রশাসনের মাধ্যমে হচ্ছে। ইলেকশন কমিশন এর মানে দিল্লির থেকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো হাতে এসে কাজ করছে না। ফলে বিরোধী শিবির থেকে এটা পরিষ্কার করে তুলে ধরতে পারছে না যে হয়রানি হচ্ছে কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও। হয়রানি হচ্ছে মানুষের মানে হয়রানি শিকার হচ্ছে কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও। রাজ্য প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই কথাটা একবারের জন্য না শুভেন্দু বলতে পারছে, না সুকান্ত মজুমদার বলতে পারছে, না দিলীপ ঘোষ বলতে পারছে, না শ্রমিক ভট্টাচার্য বলতে পারছে। সেটা এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাবাবে। ইনারা তো চেয়েছিলেন যে বাদ যাক নামগুলো, অবৈধ না। ভোটার বা মৃত ভোটারের নাম কাটা যাক। কিন্তু হয়রানির ফলে, ধরো তোমার বাড়িতে 2002 সালে নাম ছিল, সেই রকম মানুষও কিন্তু শুনানিতে ডাক পাচ্ছে। অর্থাৎ ম্যাপিং করার পরেও যখন ডাক পাচ্ছে, বা জয় গোস্বামী বছরকে বছর থাকার পরেও এখানকার ভোটার তালিকায় তার নাম ডাকছে, বা এই ধরনের সেনাপ্রধানের নাম মানে নৌপ্রধানের নাম, যিনি প্রধান কর্তা তার নাম ডাকছে, তখন মানুষের মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। সামান্য হয়তো মিস্টেক আছে, সেটা শুনানিতে গেলে সামান্য হোক আর যাই হোক, মানুষের হয়রানি যখন প্রতিনিয়ত আনন্দবাজার কাগজ সমেত সমস্ত কাগজ বা বিভিন্ন মিডিয়া তুলে ধরছে যে 91 বছর বয়স্ক বৃদ্ধাকে আনা হয়েছে টেনে হিসড়ে শুনানিতে, বা অ্যাম্বুলেন্স করে মানুষ আসছে শুনানিতে, এই ছবি কিন্তু আমি তোমায় বলছি, কাগজে প্রকাশিত, সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সেন্টিমেন্টাল ছবিগুলো, এগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে ব্যবহার করছেন। অভিষেক প্রত্যেকটা জনসভায় মানুষের আবেগ তৈরি করছেন যে হয়রানিতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় তো একটা কথা বলছে স্যার, কালকে আমি দেখলাম তিনি বলছেন সংবাদ মাধ্যম আমাদের কোনো পজিটিভ খবর দেখাচ্ছে না, কোনো কিছু দেখাচ্ছে না, পুরো সমস্ত সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে, কেউ একটা উচিত কথা বলছে না, সেজন্য তিনি ডিজিটাল যোদ্ধা তৈরি করেছে, তারাই সবকিছু বলবে, মমতা ব্যানার্জি নিয়ে কথা বলবে। তিনি বলছেন কোন সংবাদ মাধ্যম, সবগুলো নাকি বিক্রি হয়ে গেছে, সব সংবাদ মাধ্যম বাংলায় আর অবশিষ্ট সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা নেই। আমরা তো জানি আজকাল কাগজ, বর্তমান কাগজ থেকে শুরু করে প্রতিদিন কাগজ, এগুলো পুরো তৃণমূল কংগ্রেসের মুখপত্র। আবার একইভাবে নিউজ 18 বাংলা থেকে শুরু করে কলকাতা টিভি, এরাও তো পুরো তৃণমূল কংগ্রেসের এডিটোরিয়াল পলিসি নিয়ে প্রতিনিয়ত তৃণমূলের হয়েই কথা বলছে। ফলে আমি তোমায় বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই অভিষেকদের বিউটি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যাচ্ছে শুভেন্দু বারবার। সেটা হলো, দেখো, যখন তোমাকে রাজনীতিতে কথা বলতে হবে না, অ্যাবসলিউট টার্মে বলতে হবে। ব্যক্তি শুভেন্দু কেন বলছেন, না। পুরো বিজেপি পার্টিটা কথা। আবারও বলছি, শুভেন্দুর ভুলটা আমার চোখে বারবার ধরা পড়ছে এই সাম্প্রতিককালে। অ্যাবসলিউট টার্মে কিন্তু কথা বলতে হয়। মমতার সাথে যদি তোমায় লড়াই করতে হয়, যদি একজন মারা যায় তাহলে বলতে হবে 1 লক্ষ লোক মারা গেছে। মমতা এটাই শেখায়। মমতা ব্যানার্জির মতো মিথ্যে বলতে হবে? হ্যাঁ, 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 একদম। রাজনীতিতে মিথ্যের দাম আছে, রাজনীতিতে সবসময় মিথ্যে কথা বলতে হয়। না, না, তাহলে তুমি হারবে, তুমি হারবে। মানে রাজনীতিটাই চলে মিথ্যের উপরে। এটা মমতা, শুভেন্দু, XYZ না। আর পশ্চিমবাংলাতে প্রতিনিয়ত মিথ্যের রাজনীতি যদি তুমি করতে পারো, তাহলে তোমার জয় আছে। এটা আমি বারবার বলছি। ধরো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3জন জীবিত লোক কে নাম কাটা হয়েছে কেন, মৃত বলে তাদেরকে র্যাম্পে হাঁটালো, বা কোচবিহারেও হাঁটালো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো চেপে গেল যে হাজার হাজার নাম যে রয়ে গেছে, মৃতদের নাম রয়ে গেছে খসড়া ভোটার তালিকায়। আর আজকে এখন যখন অনেক দেরিতে বিজেপি নড়ে চড়ে বসছে, মৃত তালিকা নিয়ে যখন মানে ইয়ারোর কাছে যাচ্ছে, ইয়ারো বলছে আমরা কিছুতেই নাম কাটতে পারবো না। এই বিষয়টা যেমন হলো, আরেকটা বিষয় আপনাকে জানা মানে না আলোচনা করলেই নয়, জেপি নাড্ডা ফোন করছেন মমতা ব্যানার্জিকে, নাকি রাজ্যের নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত। আমি বলছি স্যার, ইডি বারবার, আপনি জানেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেটা নিয়ে শুনানিও বারবার পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে একটা কথা হচ্ছে, হঠাৎ করে জেপি নাড্ডা ফোন করছেন মমতা ব্যানার্জিকে, মানে আমি বলছি সত্যি কি নিপা ভাইরাস? মানে এটা তো উনাদের দপ্তর থেকে ফোন আসতে পারতো, বা কিছু কথা। না, 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 জেপি নাড্ডা খুব দায়িত্বশীল মানুষ। ফলে এর মধ্যে কোনো সেটিং, কোনো কিছু তুমি যেটা ইঙ্গিত করছো, না, আমি করছি না।
আমি পরিষ্কার বলছি, এটা প্রশাসনিক উদ্যোগ। জেপি নাড্ডা প্রশাসনের জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, আমি এর মধ্যে 1 ইঞ্চিও 1 চুলও আমি এর মধ্যে দেখেছি না। ওটা আলাদা। কিন্তু আমি যেটা তোমাকে বলছি, পশ্চিমবাংলার রাজনীতিতে কিন্তু অ্যাবসলিউট টার্মে তোমাকে কথা বলতে হবে। ধরো এই যে অভিষেক কালকে বললেন যে এখানে সব সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গেছে। আসলে বিক- বিক্রি সাংবাদিক, এই রাজ্যের সাংবাদিক বিক্রি হয়েছে তৃণমূলের কাছে। আমার পরিচিত বন্ধুরা যাদের সাথে ওঠা বসা ছিল আমার, তারা মমতা বন্দ্যোপাধ্যায় সিএমও অফিসে জয়েন করেছে, সাংবাদিকতা ছেড়ে দিয়ে তারা সিএমও অফিসে জয়েন করেছে, চিফ মিনিস্টারের অফিসে জয়েন করেছে, একের পর এক সাংবাদিক। পশ্চিমবাংলাতে যে সংবাদ মাধ্যমগুলো ভগবান ছাড়া কাউকে ভয় পেত না, সেই সংবাদ মাধ্যম প্রতিনিয়ত তৃণমূলের পক্ষে বিজেপির এগেনস্টে লিখছে। একটার পর একটা সংবাদ মাধ্যম পশ্চিমবাংলায় তৃণমূলের কাছে বিক্রি হওয়া। একমাত্র দুটো সংবাদ মাধ্যম কিছুটা নিরপেক্ষভাবে কাজ করছে, একটা হলো এই সময় কাগজটা, আশ্চর্যজনকভাবে লাস্ট কয়েক মাস এই সময় কাগজ সত্যি ভালো কাজ করছে। অবজেক্টিভলি আমি বলছি, পশ্চিমবাংলায় বাঙালির যদি এই কাগজটা সত্যি এইভাবে চলতে থাকে, বাঙালির জন্য একটা গর্বের কাগজ হবে। মাঝখানে হেরিয়েছে। আর আনন্দবাজার কিছুটা, আনন্দবাজারও কিন্তু আমি বলবো পক্ষপাতিত্ব আমার চোখের ধরা পড়ে, মানে বহু ইস্যুতে। কিন্তু মানে সংবাদ মাধ্যমের মধ্যে শুধুমাত্র এবিপি আনন্দ 100% নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু বাদ বাকি কেউ বিজেপির হয়ে কথা বলছে, তো কেউ অমুকের হয়ে কথা বলছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো, যেই মুহূর্তে বললো যে এখানে সবাই বিক্রি হয়ে গেছে, এই অ্যাবসলিউট টার্মে তোমাকে কথা বলতে হবে। তোমাকে আমি যেমন বললাম যে না, কোনো কোনো চ্যানেল বিজেপির হয়ে কথা বলে, কোনো কোনো চ্যানেল তৃণমূলের হয়ে, এইভাবে বললে চলবে না। শুভেন্দুদেরকে অ্যাবসলিউট টার্মে বলতে হবে। যে অভিষেক যদি বলে থাকে যে সবাই মানে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে ওদেরকেও বলতে হবে সবাই তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে। আপনি যে বিষয়টা নিয়ে বলেছিলেন, শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় বসেছিলেন, সেটা নিয়ে আজকে চন্দ্রকোনায় রীতিমতো শুভেন্দু অধিকারী মিছিল করলেন, যে মিছিল মানে নজর কাড়ার মতো ভিড় সেই রাস্তায়, যেই রাস্তায় উনি আক্রমণ হয়েছে। না, আমি তো বলবো যে শুভেন্দু দেরিতে হলেও, তোমার চ্যানেলে দিনের পর দিন আমি এই কথাটা বলেছি যে শুভেন্দু কর্মসূচি পালন করা রাজনীতির থেকে সরে এসে রিয়াকশনারি পলিটিক্স করুক, যেটা বামেরা পারলো না। রিয়াকশনারি পলিটিক্স কি? তুমি যদি অ্যাকশন করো তাহলে আমি রিয়াকশন করব। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আমার আইপ্যাকের অফিসের গিয়ে মানে তদন্ত চালাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে সেই তদন্ত বন্ধ করে দিলাম। এবার খারাপ ভালো তো বিশ্লেষণ আমরা করব, সেটা কোর্টেও হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াকশন কি? আমি ইডিকে তদন্ত করতে দিব না, আটকে দিলাম। ফলে এটা তুমি আমি খারাপ বলছি, আইনের দিক থেকে খারাপ। কিন্তু মানে তৃণমূলের কর্মী সমর্থকরা বলছে বাহ, নেত্রী হয়তো এসা, নেত্রী হয়তো এসা, ইডির থেকে ফাইল কেড়ে নিয়ে চলে এসছে। ফলে এর মধ্যে একটা মানে বলা যায় হিরোইজম, মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ পেয়েছে, যার সাথে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু খুব মানে পছন্দ করেছে ব্যাপারটা। ঠিক তেমনি ভাবে এই রাজনীতিটাই আমি বলছি যে রাস্তার রাজনীতি বিজেপিরা বা তৃণমূল সিপিএম রিয়াকশনারি পলিটিক্স পশ্চিমবাংলায় 5 বছর করেনি। একটা দুটো ঘটনা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কর্মসূচি পালন করেছে। দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন চলো, জেলার একটা সমাবেশ চলো, মানে রিয়াকশনারি পলিটিক্স হলো দেন অ্যান্ড দেন, সরকারের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে দেন অ্যান্ড দেন তোমাকে করতে হবে। সেদিন শুভেন্দু অধিকারী পুরুলিয়ার থেকে ফেরার সময় অন্যায়ভাবে যেভাবে তৃণমূলের লোকজন চড়াও হয়েছিল, বিজেপির একাধিক সদস্যকে মারধর করেছিল এবং ওর গাড়ির উপর হামলার উদ্যোগ নিয়েছিল, এতে ইমিডিয়েট রিয়াকশনারি পলিটিক্স ছিল যে থানা ঘেরাও করা, থানাকে বাধ্য করা এফআইআর নেওয়ার জন্য। এবং তার ফলে সেদিন রাত্রেবেলা চন্দ্রকোনায় যেখানে উনি অবস্থান নিচ্ছিলেন, সেখানে প্রায় 10,000 লোক রাত্রি 11টার মধ্যে মানে চলে এসেছিল, 10,000 লোক। এবং মানে সারা ভারত, পশ্চিমবাংলা, ভারতবর্ষের সংবাদ মাধ্যমে সেটা স্থান পেয়েছে। এই রিয়াকশনারি পলিটিক্সটা কিন্তু শুভেন্দুকে নেতা তৈরি করতে সাহায্য করবে। এই যে শুভেন্দু যে কানেক্টিভিটি, দলের কর্মীদের সাথে কানেক্টিভিটি আরো বেশি সুদৃঢ় হবে। এবং আমার নেতা কেমন, আমার নেতা মানে যেই মুহূর্তে আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে থানা ঘেরাও করে। আমার নেতা কেমন, যখনই পার্টি কর্মীরা আক্রান্ত হয় তখন রাস্তা অবরোধ করে। আমার নেতা কেমন, বন্ড ডাকতে পারে। মানে আমার রিয়াকশনারি পলিটিক্স এর অভাব গত 5 বছরে দেখেছি। শুভেন্দু চন্দ্রকোনায়
যে হামলার পরে তার উপরে, তার কনভয়ের উপর হামলার পরে যেভাবে শুভেন্দু রিয়াকশনারি পলিটিক্সের পার্ট হিসাবে সেদিন অবস্থান করেছিল, তার কনটেক্সটে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে। আর একটা বিষয় না জিজ্ঞাসা করলেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধাপ, তিনি বলছেন আর্মি, নেভি, তাদের এয়ারফোর্সের সাথে তুলনা করেছেন। কিভাবে দেখছেন বিষয়? না, আমি এটা পজিটিভ জায়গা থেকেই দেখছি, তার নেতা কর্মী সমর্থকদের নানা ভূষণে ইয়ে করবেন, মানে তুলনা করে উদ্বুদ্ধ করবেন, এর মধ্যে কোনো অন্যায় একটুকু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যেটা আরেকবার বলতে চাইছি যে তুমি যেটা মূল তোমার শিরোনাম রাখছো যে এসআইআর নাকি লক্ষ্মীর ভান্ডার, দেখো এসআইআরটা কিন্তু শেষ পর্যন্ত যদি ভাবাবেগ তৈরি করে, ধরো একটা বড় সংখ্যক লোকের নাম বাদ গেল, ভোট পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইবে ভোট পর্যন্ত নিতে, কারণ এসআইআর আসার পরে মমতার যে মানে ব্যর্থতার জায়গাগুলো, ধরো চাকরি চুরি, মানে এই যে এত লোকের চাকরি চলে গেল, দুর্নীতি, তারপরে তোমার গিয়ে রাজ্যে আইন শৃঙ্খলার প্রতিনিয়ত অভাব, প্রতিনিয়ত বোমা গুলি উদ্ধার হচ্ছে, বেকার যুবকদের চাকরি নেই, ৭,৫০০ প্রাইমারি স্কুল বন্ধ, কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেই, থেকে শুরু করে স্বাস্থ্যে অব্যবস্থা, এবং রাস্তাঘাটে মানে এমন অবস্থা যে কাঁধে করে মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হয়, এই ছবি প্রতিনিয়ত তুমি দেখেছো। স্কুলের বিল্ডিং এর ছাদ নেই, আনন্দবাজার কাগজে বেরিয়েছিল যে ছাত্ররা তোমার ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে, মিড ডে মিলের টাকা বাড়ে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলায় টাকা ঢালছে। এর বিরুদ্ধে যে ব্যাপক রাজনীতি করার সুযোগ ছিল, সেই রাজনীতিটা মানে বিরোধীরা করতে পারেনি, এবং প্রতিনিয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরোধীরা যেহেতু রাস্তায় সেইভাবে প্রবলভাবে নামতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে সামনে রেখে তিনি কিন্তু তার সরকারের বিরুদ্ধে যে ওঠা অভিযোগগুলো, অন্যায় অবিচারগুলো, একের পর এক, মানে মানুষ মানে তার দলীয় কর্মীদের মৃত্যু, এই সব ব্যর্থতাগুলো কিন্তু তিনি কার্পেটের তলে রেখে দিয়েছেন। যার জন্য দেখবে তুমি অভিষেক মমতা সকাল থেকে একটাই ইস্যু, এসআইআর 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 এসআইআর, অর্থাৎ এসআইআর এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছরের শাসন ব্যবস্থার ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতে চাইছেন। আর কয়েকদিন পরে যখন বাজেট হবে, রাজ্য বাজেট হবে, তখন লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াবেনি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বাড়াবেনি। একদিকে তোমাকে টাকা দিচ্ছি ক্যারট, আরেক দিকে তোমাকে ইমোশনালি আমি চার্জ করছি, অর্থাৎ এসআইআর এর নাম বাদ যেগুলো দিল, যেগুলো যাদের গেল তাদেরকে নিয়ে মিটিং মিছিল করা, এরপরে দেখবে তুমি হয়তো মুসলমানদেরকে নিয়ে মিছিল করবে, এরপরে দেখবে মানে মতুয়াদের নিয়ে মিছিল করবে, এবং এইভাবে ভাবাবেগের দ্বারা পরিচালিত করে তার 15 বছরের শাসনকাল একদিকে ঢেকে রাখা, আর আরেক দিকে একেবারে মানে নির্বাচনের প্রাককালে মহিলাদেরকে টাকা, গরম গরম টাকা যদি ডিস্ট্রিবিউট করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করা খুব কঠিন হবে।